হাতের বালা দুটো খুলে টেবিলে রাখল আলেয়া। তারপর কপালের চুলগুলো আলতোভাবে সরিয়ে নিজের মুখটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। বহুদিন পর আয়নার সামনে দেখে কেমন যেন অচেনা লাগছে নিজেকে। মুখে বলি রেখা পড়েছে, চোখের নিচে কালি। এই চেহারা তার খুব চেনা নয়, কিন্তু তারই অবিচ্ছেদ্য অংশ, গত 40 বছরের সঙ্গী। নিজেকে নিয়ে কখনোই আগ্রহী নয় আলেয়া, অথচ আজ এতদিন পর বড্ড প্রশ্ন করতে ইচ্ছে করছে তার নিজেকে। কে সে? কেন সে এখানে? কিসের জন্য? স্মৃতিগুলো তার পুরনো হলেও ঝাপসা নয়। খুব ভালো মনে আছে সেই দিনগুলোর কথা, যখন অনেক স্বপ্নের জালে জড়ানো জীবনটা হাসি আনন্দে কেটে যেত। আর আজ তো তার সময়গুলো এগোতেই চায় না, থেমে থাকে খুব ধীরভাবে। একঘেয়ে মনে হয় সবকিছু। এ কটি বছরে এত পরিবর্তন। সময় তো বেশি চলে যায়নি, আঙুল গুনে হিসাব করলে 15 বছর। 15টি বছর মাত্র কেটেছে এক উদ্দেশ্যহীন ঘোরের মাঝে। এর আগের সময়টা ছিল বেশ ছকে বাঁধা, হিসেবি কায়দায় গড়া। তারপর হঠাৎ করেই সমস্ত বন্ধন ছিন্ন করে সময়ের স্রোতে শুরু হয় এই উদ্দেশ্যহীন যাত্রা। এখনো তো সে চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে সময়ের গভীর সমুদ্রে। এরপর বলিরেখাগুলো আরো স্পষ্ট হবে, চিরচেনা চেহারাটা আরো অচেনা হবে, আশেপাশের অস্তিত্ব আরো দূরে ঠেকবে। ভাবনায় আচ্ছন্ন আলিয়া ক্রমশ হারিয়ে ফেলছে নিজেকে। ভাবনাগুলো যেন ঘূর্ণি আকারে ওকে টেনে নিয়ে যেতে চাইছে সামনের আয়নাটার ভেতরে। ও যাবে কিনা ভেবে পাচ্ছে না। আয়নার ভেতরের ওই জগৎটা তো তার অজানা। ওখানে প্রবেশের জন্য মন সায় দিচ্ছে না যে, দ্বিধা করছে। অথচ ঘূর্ণ বলয়ে ও যেন মিশে যাচ্ছে নিজের অজান্তে। নিজের ভার যেন এক নিমেষে হালকা হয়ে চূর্ণ করে তাকে একাকার করে ফেলছে। প্রচণ্ড গতি এসে গেছে ওর মাঝে, ছুটে যাচ্ছে সামনে। অনেক আলোর হাতছানি, দূরে দেখতে পাচ্ছে অনন্ত মহাশূন্য। আলোর কণাগুলো ওকে ঘিরে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ওই অসীমের দিকে, মহাজগতের সীমানা বরাবর শেষ প্রান্তে। চারিদিকে আলোর খেলা, আর ওই দূরের অন্ধকারে অসংখ্য তারার মেলা। এই আকাশ যেন তার খুব চেনা। রাতের অন্ধকারে নির্মল মেঘমুক্ত শরতের আকাশ যেন, কিন্তু অসীমের পানে ধেয়ে চলার এই বিশালতার ভার এবার তৈরি করেছে অন্য এক অনুভবের, নতুন এক বোধের। আলিয়া ঠিক বুঝতে পারছে ওর চিরচেনা বেডরুমের ড্রেসিং রুমের টেবিলের সামনে ও আর নেই। ওর ঘরে আর ঘরের মাঝের খাটের পাশটির ওই চেয়ারটিতেও ও আর বসে নেই। এবার পিছনে ফিরে তাকালো আলিয়া। ঘন কালো আঁধারে অসংখ্য তারার ঝিকিমিকি, আর তারপর এক ধোঁয়াটে আবরণ। ও কি তার চিরচেনা পৃথিবীর শৈলবলয় অতিক্রম করে ছায়াপথের সীমানায় চলে এসেছে? পৃথিবীকে স্পষ্ট আর দেখা যাচ্ছে না, কিন্তু এই কয়েক সেকেন্ডে এতটা পথ পেরিয়ে এলো কিভাবে? যত এগুচ্ছে তত যেন তার চারিদিকের ঘূর্ণিবলয়ে মিশে যাচ্ছে আরো বেশি করে। নিজেকে আবারও হালকা মনে হচ্ছে। স্মৃতির ওপারে আয়নার সামনে বসে অতীত রোমন্থনের বিষয়গুলো হঠাৎই যেন বড্ড তুচ্ছ হয়ে গেছে। এই জীবনটা এক নিমেষে ক্ষুদ্র ঠেকলো এখন আলিয়ার কাছে। অথচ একটা মানুষের সুখে দুঃখে ভরা সমগ্র জীবন কিভাবে এত তুচ্ছ হয়ে যেতে পারে? এই বিশালতার মাঝে প্রবেশের পরই তার এই উপলব্ধি। আর তাই বোধহয় কপালের চুলগুলো সরিয়ে বলিরেখা দেখবার বাসনা অর্থহীনতায় পর্যবসিত হচ্ছে। নিজেকে দেখতে ইচ্ছা করছে না আর। মিশিয়ে ফেলেছে অসীমতার মাঝে, যেন খুব শান্তির হাতছানি আর অপার স্বস্তি বোধ এই নিরুদ্দেশ যাত্রায়। এমনটাই তো সারা জীবন পাবার জন্য সে চেষ্টা করেছিল। কিন্তু জীবন কি ওই পৃথিবীতে থাকবার ওই সময়টুকুই শুধু? নাকি এই সীমাহীন ছুটে চালাও এক জীবন,
এসব অদ্ভুত চিন্তা মাথায় জেগে বসেছে এতক্ষণে। কতক্ষণ হলো ও এসেছে ওই পৃথিবী ছেড়ে? হিসাব মিলাতে পারছে না। নাকি সময়ের হিসাব এখানে মেলে না? নাকি সময় বলে আর কিছু নেই? আলিয়া হতবিহ্বল। ও বুঝাতে পারবে না এই নতুন আত্ম উপলব্ধি, যেখানে সময়ের হিসাব মেলাবার প্রয়োজন পড়ে না। পৃথিবীতে পার করা ওই ক্ষণগুলো যেন ছিল একটা স্বপ্ন, ক্ষণিকের উপলব্ধি মাত্র। ঘূর্ণিবলয়ের সাথে মিশে আলেয়া অনন্ত মহাজগতের কেন্দ্রে নিপতিত হল। নিমেষে আবিষ্কার করল পৃথিবীর সেই কাছের মানুষগুলো তাকে আর যেন কাছে টানছে না। কোনো আকর্ষণ নেই ওই জীবনের জন্য, উপলব্ধির জন্য। মাত্রায় এমন একভাবে সে প্রবেশ করেছে, যার প্রবেশে তার এক অন্য বোধের সঞ্চারণ ঘটেছে। মাঝার আজ কি মনে করেই যেন আধা ঘন্টা আগে অফিস থেকে রওনা দিয়েছে। আজ কেন যেন তার তাড়াতাড়ি বাড়ি যেতে মন চাইছে। তাই তাড়াহুড়ো করে অফিসের ফাইলপত্র গুছিয়ে সহকর্মীদের বলে অফিস থেকে সে বেরিয়ে এলো। রাস্তার জ্যামে পেরিয়ে বাসার গলির মোড়ে পৌঁছাতেই মনে হলো আলিয়ার জন্য 2 স্টিক রজনীগন্ধা নিয়ে যাই। আবারও বড় রাস্তায় ফিরে ফুলের দোকান থেকে রজনীগন্ধার স্টিক কিনে বাড়ি পৌঁছালো। উঠানে আশপাশের বাচ্চারা আর নিজের ছেলে দুটো খেলাধুলায় মহাব্যস্ত। আজ তাড়াতাড়ি বাবাকে আসতে দেখে ছোটটা গেটের কাছে দরজায় জিজ্ঞেস করল, ফুলগুলো কার জন্য বাবা? তোর মায়ের জন্য। তোর মা কোথায় রে? মা তো ঘরেই বাবা, বলেই ছোটকা ঘরে প্রবেশ করল। গলায় তার আনন্দের উচ্ছ্বাস। মাকে ডেকে বলল, মা দেখো বাবা এসেছে, কি সুন্দর ফুলের তোড়া, আর আমার জন্য চকলেট নিয়ে এসেছে। সারা বাড়িময় মা মা করে কোথাও খুঁজে না পেয়ে ছোটকা খেলতে চলে গেল। যাবার সময় বলে গেল, মাকে খুঁজে পাচ্ছি না বাবা। হয়তোবা আলেয়া পিছনের উঠোনে কাপড় মেলছে। এর মধ্যেই মজহার উঠোনে প্রবেশ করল ঘর পেরিয়ে। সামনেই তো বসার ঘর, তা পেরিয়ে স্টাডি এবং তারপরই শোবার ঘর। ওখানে ও আলেয়াকে দেখতে না পেয়ে আবার পিছনের উঠোনে গেল। না, সেখানে এখনো নেই। কলপাড়টা শুকনো। কোনো কাজেই বোধ হয় কলপাড়ে আজ আলিয়াকে যেতে হয়নি। ঘরে ঢুকে মাজহার ফুলগুলো বিছানার পাশে ড্রেসিং রুমে রাখলো, ড্রেসিং টেবিলের উপরে রাখলো। টেবিলের উপর চিরুনিটা পড়ে আছে, কিছু চুল জড়ানো। এই মাত্রই মনে হয় আলিয়া ড্রেসিং টেবিল ছেড়ে উঠে গেছে, কিন্তু গেল কোথায়? মাজহার চারিদিকে তাকিয়ে ওকে খুঁজে পেল না। স্নানঘরের দরজাটা হাট করে খোলা, আলমারির দরজাটা আধো খোলা, সারা ঘর পরিপাটি করে সাজানো, বিছানাটা খুব সুন্দর করে বিছানো। আলিয়া ঘরদোর সাজিয়ে গুছিয়ে আয়নার সামনে বসেছিল। পরিচর্যা শেষে উঠেও গেছে কোনো কাজে হয়তোবা, কিন্তু বাইরে যদি না যেয়ে থাকে তাহলে ঘরের কোথাও নেই কেন? মাঝার বুঝে উঠতে পারছে না ঠিক যেন। ফোনটা বেজে উঠল হঠাৎ। ধরতে কাছে যেয়ে চোখে পড়ল টেবিলের উপর আয়নার ওপাশে আলিয়ার হাতের বালা দুটোর প্রতিবিম্ব। বেশ অবাক করল মাঝারকে। প্রতিবিম্বে আয়নার মাঝে সাদা লেসের টেবিলের কভার, তার উপর বালা দুটো, অথচ আয়নার এপাশে কিছুই নেই। চিরুনি, পাউডার আর কয়েকটা প্রসাধনী সামগ্রী ছাড়া রজনীগন্ধার স্টিকগুলো সরিয়ে মাঝার খোঁজার চেষ্টা করল বালা দুটো। মাঝার ঠিক বুঝে উঠতে পারছে না যে কিভাবে আয়নার বালা দুটো স্পষ্ট দেখা যাবে, যার অস্তিত্বই আয়নার এপাশে মাঝারের কাছে নেই। অযথাই ফোনটা তখন বেজে উঠল আবার। কেউ কথা বলল না। অপর প্রান্তে মাঝার আলিয়ার কণ্ঠস্বর শুনতে চেয়েছিল বোধহয়। আলিয়া যদি বলতো, আমি আসছি, আমার আসতে খুব বেশি কি দেরি? মহাজগতের সীমানা অতিক্রম করে অনন্ত অসীম থেকে আমি আসবো তোমার কাছে, তুমি অপেক্ষা করো, আমার আর একটু দেরি।